আগামীকাল দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ক্রমান্বয়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 4-5 দিন পর্যন্ত 5-6 দিন পর্যন্ত অব্যাহত থাকবে। অবশেষে আবহাওয়া অফিসের সুখবর, উত্তর পূর্ব দিক থেকে আসছে বৃষ্টি, আগামীকাল থেকে স্থায়ী হবে 4-5 দিন। গরমটা কমলে তো একটু শান্তি পাওয়া যাইতো। তাপমাত্রা বেশি, জলে জ্বালাপোড়া করে গরমে। 10 মিনিট চালালে তো আধা ঘন্টা বসে থাকতে হয়। গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ, কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি জমিতে সেচ দিতে বিপাকে কৃষক। ব্যবসা বাণিজ্য চরম খারাপ, গরমে মরতেছি, প্রোডাকশন নাই, কারিগর কাজ করতে পারে, বিদ্যুৎ ছাড়া তো মনে কোনো মেশিনও চলে না। সারাদিনে অন্তত 5-6 বার যায়, 2 ঘন্টা 1.5 ঘন্টা করে কারেন্ট অফ থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করায় ডক্টর ইউনূসকেও ছাড় দেয়া হচ্ছে না। মহান মে দিবসে প্রধানমন্ত্রী মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের স্বার্থ দেখার আহ্বান। মিল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগে ভারতীয় চোরাই চিনির দখলে বাজার, মজুত করা পণ্য নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে বিশেষ নীতি বাস্তবায়নে সরকার। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নদীতে জেলেরা আশানুরূপ ইলিশের দেখা না পেলেও জালে উঠছে অন্যান্য মাছ, সামনে সরবরাহ বাড়ার আশা। এবং নিউ ইয়র্কের বাফেলোয় দুর্বৃত্তের গুলিতে নিহত ইউসুফের জানাজায় মানুষের ঢল। একের পর এক বাংলাদেশি হত্যায় উদ্বিগ্ন প্রবাসীরা, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি। এপ্রিলের রুদ্ররূপে কাবু মানুষ ও প্রাণ প্রকৃতি। গরমে জ্বর, ডায়রিয়া ও সর্দি কাশি, নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে অনেকে। হাসপাতালগুলোর অবস্থা করুন। জীবন জীবিকার সবকিছু ওলটপালট করে অবশেষে আগ্রাসী এপ্রিলের জবনিকা। দীর্ঘ 1 মাসের দাবদাহের এপ্রিলের খরতাপের রুদ্ররূপের পর কিছুটা স্বস্তির খবর নিয়ে হাজির বর্ষপঞ্জির মে মাস। একে একে অতীতের সব রেকর্ড ভেঙে উষ্ণ আবহাওয়ায় বৃষ্টির শীতলতার সুখবর। দাবদাহের চরম মাত্রায় পুড়েছে দেশ। অতি তীব্র গরমে দুর্বিষহ জনজীবনে ঝরেছে প্রাণ। জীবন ও সম্পদের হয়েছে বড় ক্ষতি, বিপর্যয়ে পড়েছে কৃষি, নেমেছে পানির স্তর, বেঁকে গেছে রেলপথ, বিটুমিন উঠে এবড়ো খেবড়ো সড়ক। সব মিলিয়ে তাপপ্রবাহ নীরব ঘাতক হয়ে উঠেছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া অফিসের বৃষ্টির পূর্বাভাস থাকলেও বুধবার ভারতের উষ্ণতায় বিন্দুমাত্র ছাড় ছিল না। এদিনও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে পড়েছে মানুষ। অন্য বছর সাধারণত এপ্রিলে গড়ে 8 দিন বৃষ্টি হয়, এবছর ছিল ব্যতিক্রম। এবারে 1 এপ্রিল থেকে শুরু হওয়া তাপপ্রবাহ মাস জুড়েই যেভাবে বয়ে গেছে তা গত 76 বছরেও দেখা যায়নি। গেল 35 বছরের মধ্যে সবচেয়ে তপ্ত দিন ছিল মঙ্গলবার যশোরে, 43.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে খুবই অতিষ্ঠ, সবাই আশায় আছে বৃষ্টির। গরমেতে আমরা আর রিক্সা চালাই আর পারতেছি না। অনেক গরম ভাই, প্রচুরই, মানে গাড়ির ধরুন বসতে ভালো লাগছে না। মাথার চান্দি ধরুন গরম হয়েছে, প্রচন্ড গরম, জীবন ওষ্ঠাগত। রোদ্রে গেলে মনে হচ্ছে শরীর পুড়ে যাবে, এমন একটা তাপ। চাপ বেশি হয়ে গেছে, লোক সংখ্যা কম। টানা গরমের আঁচে দেশের অর্থনীতিতে বড় প্রভাব পড়েছে। কৃষি, পোল্ট্রি ও ডেইরি খাতে বিপর্যয় নেমে এসেছে। বোরো ধানের উৎপাদনের পাশাপাশি গ্রীষ্মকালীন ফল, আম, লিচুর উৎপাদনেরও শঙ্কা দেখা দিয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। গরমের আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানী মিরপুরে আছেন সহকর্মী রাশেদ লিমন এবং রাজশাহী সাহেব বাজার এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী সাইফুর রহমান রকি। প্রথমেই যাচ্ছি মিরপুরের রাশেদ লিমনের কাছে। লিমন, বলা যায় রেকর্ড টানা প্রায় 31 দিনের এই যে টানা দাবদাহ, সেই দাবদাহর বলা যায় শেষ প্রান্তে দাঁড়িয়ে। কারণ আবহাওয়ার পূর্বাভাস যদি সত্যি হয় তাহলে কাল থেকে বৃষ্টি শুরু হবে দেশে, এবং সেটি প্রথমে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ হয়ে কালকেই হয়তো ঢাকার দিকেও আরও কিছু বৃষ্টি হবে, এবং এরপরে যদিও আস্তে আস্তে সেটি আসলে অন্যান্য জেলায় ছড়িয়ে যাবে। যদিও একদম যদি বলি আমরা কুষ্টিয়া, খুলনা এই সব অঞ্চলে বৃষ্টি হতে হয়তো বা আরও একদিন বেশি অপেক্ষা করতে হবে। তবে প্রথমে যে বৃষ্টিপাত হবে সেটি থেমে থেমে হবে, এবং একদম 2-1 দিন বাদেই কিন্তু টানা বৃষ্টি হবে, এবং সেটা 5 থেকে 7 দিন স্থায়ী হবে, এমনটি পূর্বাভাস মিলেছে আবহাওয়া দপ্তর থেকে। এবং সেই পূর্বাভাসেই যেন অনেকটা স্বস্তি ফিরে পেয়েছে এই রাজধানীর মানুষ। আমরা কিন্তু দেখছি আজকে সরকারি ছুটির দিন, এর আগেও কিন্তু আমরা দেখেছি রাস্তায় কিন্তু খুব
পারতে যারা না বের হলেই না, তারা ছাড়া কিন্তু খুব একটা মানুষ রাস্তায় বের হতেন না। আজকে যেহেতু সরকারি ছুটির দিন, আজকে কিন্তু আমরা দেখেছি যে লোকজনের আনাগোনা তুলনামূলক কম। এই ভর দুপুরে আমরা এই সময়টাতে কিন্তু রাস্তায় আমি যেমন রয়েছি মিরপুর 10 নম্বর এই এলাকায় কিন্তু একদম বলা যায় গণপরিবহন থেকে শুরু করে যানবাহনের অনেক চাপ থাকে, সেটি তুলনামূলক অনেকটাই কম। কিন্তু তারপরও যারা বের হয়েছেন তাদের কিন্তু একদমই খুবই খারাপ অবস্থা। কারণ এই সময় এসে আমরা জানি 12টার পর থেকে 12টা থেকে 4টা বা 5টা পর্যন্ত কিন্তু একদম পিকে থাকে এই যে দাবদাহ, সেই বিষয়টি। এবং যে কারণে আসলে সাধারণ মানুষ যারা বের হয়েছেন রাস্তায়, তাদের কিন্তু আসলে দুর্ভোগের সীমা নেই। তবে কি একটা জিনিস লক্ষণীয়, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন যে সহযোগী সংগঠন বা বিভিন্ন ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে কিন্তু এই রাস্তায় যারা আছে খেটে খাওয়া মানুষ বা যারা চলাচল করছে, তাদের বিশুদ্ধ পানি, বিশেষ করে খাবার পানি বা শরবত, এগুলো সরবরাহ করা হচ্ছে। এতে হচ্ছে কি, যারা বাইরে রয়েছেন কিছুটা হলেও একটা স্বস্তি পাচ্ছেন, বা বিশেষ করে যারা ছাতা নিয়ে বের হচ্ছেন তাদেরও কিন্তু একটা স্বস্তি দেখা রয়েছে। তবে এই মুহূর্তে সবাই কিন্তু স্বস্তি খুঁজছে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসেই। কারণ সেখানে রয়েছে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা, এবং সেই বৃষ্টিতে কিছুটা হলেও ধীরে ধীরে শীতলতা ছড়াবে, সেটি আসলে হলফ করে বলা যায়। এই মুহূর্তে আমরা যদি যেতে চাই সহকর্মী রকির কাছে, যিনি রয়েছেন রাজশাহীতে, সেখানে কিন্তু আজকে তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস। রকি, রাজশাহীতে টানা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে তীব্র তাপদাহ। এই তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে রাজশাহী মহানগরবাসী, পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষও কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এই তীব্র গরমের ফলে। বিশেষ করে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, এই কারণে ঘরে বাইরে কোথাও যেন স্বস্তি মিলছে না তাদের, এমনটাই আসলে তারা বলছেন। আর নগরবাসীর ভেতরে কিন্তু আমরা দেখেছি যে টানা যেহেতু ধরে এই তীব্র তাপদাহ, সে কারণে তারা ঘর থেকে বের হতে পারছেন না। আপনারা জানেন যে রাজশাহী মহানগরীর যে সাহেববাজার 0 পয়েন্ট, সেটি হচ্ছে মূল যে উপকণ্ঠ সেটি বলা হয় শহরের, এই মূল উপকণ্ঠে কিন্তু এখন ফাঁকা রয়েছে, কারণ সাধারণ মানুষ এই তীব্র গরমে ঘর থেকে বের হতে পারছেন না। যারাও বা বের হচ্ছেন তারাও খুব কষ্টের মধ্যে বের হচ্ছেন, কিছুক্ষণ পরপরই কিন্তু তারা এই গরমের কারণে হাঁপিয়ে উঠছেন। সাধারণ মানুষ অনেক আনাগোনা এই শহরে কিন্তু কমে গেছে এই গরমের এই তীব্রতার ফলে। সব মিলে আমরা নগরবাসীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, আসলে এখন এক পশলা বৃষ্টি হলে তাদের এই দুর্ভোগ হয়তো কিছুটা হলেও কমে আসতে পারে, এমনটাই আসলে তারা ধারণা করছেন। তবে আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন যে আগামী 5 বা 6 মে এর দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী ধরনের। এই বৃষ্টিপাত হলে হয়তো কিছুটা হলেও গরমের যে প্রকোপ সেটি কমে আসতে পারে বলে তারা বলছেন। তবে আপনাদের জানিয়ে রাখি, আজকে রাজশাহীতে যে দুপুর 1টায় যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি 41 ডিগ্রি সেলসিয়াস, এবং দুপুর 2টায় সর্বোচ্চ তাপমাত্রা আরও বেড়ে দাঁড়িয়েছে 41.4 ডিগ্রি সেলসিয়াস। আর এই মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গতকাল, সেটি ছিল 43 ডিগ্রি সেলসিয়াস। এই 43 ডিগ্রি সেলসিয়াস যখন একটি শহরের তাপমাত্রা হয়, তখন সাধারণ মানুষের কী ধরনের ভোগান্তি হতে পারে আপনারা সেটা বুঝতেই পারছেন। শহরের বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এখানে বুথ করা হয়েছে, পানি দেওয়া হচ্ছে সাধারণ পথচারী ও সাধারণ মানুষদের, স্যালাইন দেওয়া হচ্ছে, পাশাপাশি বিভিন্ন ছোটোখাটো দোকানও কিন্তু রয়েছে যেখানে শরবত খাচ্ছেন, অনেকে ডাব খাচ্ছেন। এভাবে কিন্তু তারা হাঁপিয়ে উঠছেন, তারপরেও চেষ্টা করছেন এই গরমের হাত থেকে কিছুটা হলে রেহাই পেতে। এই গরম বেড়ে যাওয়ার ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, তাদের চিকিৎসা দিতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তো এই ছিল আমার কাছে গরমের প্রকোপ নিয়ে সর্বশেষ। গরমের তীব্রতার খবর জানাতে রাজশাহী সাহেববাজার থেকে সাইফুর রহমান রকি এবং তারও আগে ঢাকার মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। রাজশাহী বিভাগের সবকটি জেলায় তীব্র দাবদাহের পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি জমিতে সেচ দিতে পারছেন না কৃষকেরা। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। রাজশাহী বিভাগের 8 জেলায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে তীব্র তাপদাহ, প্রচণ্ড খরতাপে পুড়ছে প্রকৃতি। বগুড়ায় গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। 1 সপ্তাহ ধরে প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। এতে কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য চরম খারাপ। সারাদিনে অন্তত 5-6 বার যায়, 2 ঘন্টা 1.5 ঘন্টা করে কারেন্ট অফ থাকে। এখন সারাদিনে কাজই হচ্ছে না, কারেন্ট না থাকলে তো আমাদের কাজ হয় না।
নওগাঁয় 180 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে মিলছে 70 থেকে 75 মেগাওয়াট বিদ্যুৎ। ফলে দিনে প্রায় লোডশেডিং হচ্ছে 4 ঘন্টা। এ অবস্থায় জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা। প্রচণ্ড রোদের তাপ, বাইরে বের হওয়া যাচ্ছে না। এছাড়া দিনের বেলায় নাটোর ও সিরাজগঞ্জে লোডশেডিং এর মাত্রা কম থাকলেও সন্ধ্যা নামার পরে শুরু হয় ঘন ঘন লোডশেডিং। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। লোডশেডিং এর প্রবলেম হয় তাহলে আমাদের হোমওয়ার্কগুলো ঠিকভাবে কমপ্লিট হচ্ছে না। আমরা তো অনেকটা সংকীর্ণ যে আমরা কিভাবে বাচ্চাদেরকে পাঠিয়ে বিদ্যালয়ে পাঠাবো। বাচ্চার ঘাম বসে যায়, ঠান্ডা বসে যায়, মনে করেন নিউমোনিয়া হয়েছে। রাজশাহী নগরীতে খুব একটা বিদ্যুৎ বিভ্রাট না হলেও বিভিন্ন উপজেলায় 2 থেকে 3 ঘন্টা লোডশেডিংয়ে হাঁপিয়ে উঠছেন গ্রামাঞ্চলের মানুষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এবার অন্য প্রসঙ্গ। ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করায় ডক্টর ইউনূসকেও ছাড় দেয়া হচ্ছে না। মহান মে দিবসের আলোচনা সভায় একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিক অধিকার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের তুলনা করে প্রধানমন্ত্রীর প্রশ্ন, কতটি ILO কনভেনশনে অনুস্বাক্ষর করছে যুক্তরাষ্ট্র, অথচ খবরদারি করে বাংলাদেশের বেলায়। এ সময় মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের স্বার্থ দেখার আহ্বান জানান তিনি। মার্কিন মুলুকে রক্তাক্ত আন্দোলনে বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন মহান মে দিবস। দিনটি উপলক্ষে বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তা, চিকিৎসা সেবা ও শিক্ষাবৃত্তি ক্যাটাগরিতে 10 শ্রমিক ও পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন সরকার প্রধান। বক্তব্যে মজুরি বাড়ানো সহ শ্রমিকদের কল্যাণে নানা পদক্ষেপের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, শ্রমিকের ভাগ্য পরিবর্তনই খেটে খাওয়া মানুষের দল আওয়ামী লীগের লক্ষ্য। শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশের ওপর পশ্চিমা খবরদারির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর পাল্টা প্রশ্ন, বাংলাদেশের সমান ILO কনভেনশন অনুস্বাক্ষর করতে পেরেছে কি যুক্তরাষ্ট্র? এ সময় শ্রমিকের ন্যায্য পাওনা নিশ্চিতে ডক্টর ইউনূসের মতো ব্যক্তিকেও ছাড় না দেওয়ার কথা উঠে আসে সরকার প্রধানের বক্তব্যে। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। ILOর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেগুলি আমরা সই করেছি। এমনকি আমেরিকাও কিন্তু করে নাই। যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ, আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা ILO কনভেনশন বা প্রোটোকল সই করেছে, তার বোধহয় জবাব দিতে পারবে না। খুব বেশি হলে বোধহয় 2টো করেছে, তার বেশি না। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, মালিকদের যেমন নিজেদের বিলাসিতা কমিয়ে শ্রমিক স্বার্থ দেখতে হবে, তেমনি কারো উস্কানিতে প্রভাবিত না হয়ে নিজেদের কল্যাণে কর্মস্থলের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে শ্রমিকদের। আমাদের মালিক শ্রেণী আছেন, তাদের আমি বলবো বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক, আমি বলবো কথায় কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে। এখন যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে, কাজের ব্যবস্থা করছে, জীবন জীবিকার ব্যবস্থা করছে, সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে যান তাহলে ক্ষতিকার হচ্ছে। এ সময় বৈশ্বিক মূল্যস্ফীতি বিবেচনায় তৈরি পোশাক জাতীয় পণ্যের ক্রয় মূল্য বাড়াতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বিদেশিদের বাজার হিসেবে ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মহান মে দিবসে রাজধানীতে সমাবেশ করছে আওয়ামী লীগ ও বিএনপি। এরই মধ্যে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান তমাল এবং বিএনপির শ্রমিক সমাবেশের খবর জানাতে নয়াপল্টনে আছেন আমাদের আরেক সহকর্মী আফজাল হোসেন। প্রথমেই যাচ্ছি বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তমালের কাছে। তমাল, হ্যাঁ, যেমনটি বলছিলেন যে আজকে মহান মে দিবস, এবং সেই দিবসকে সামনে রেখে সারা বিশ্বের মধ্যে কিন্তু বাংলাদেশেও সরকারিভাবে এই দিবসটি পালিত হচ্ছে। এবং শুধুমাত্র সরকারি নয়, সরকারি ছাড়াও আসলে যে সামাজিক, রাজনৈতিক এবং যে সংগঠনগুলো রয়েছে সবাই আসলে দিবসটি পালন করছেন। এবং তারই অংশ হিসেবে আমরা দেখছি যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ, তারা কিন্তু আসলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশের আয়োজন করেছে। এবং সেই সমাবেশটি আসলে অফিসিয়াল যে সময়টি দেওয়া আছে, আনুষ্ঠানিক সময়, সেটি আসলে বিকেল 3টায় সেটি শুরু হওয়ার কথা। আমরা যদি জানতে পেরেছি যে দুপুরের পর, যেহেতু এখন আসলে দাবদাহ চলছে, সেই কারণে কিন্তু এই মুহূর্তে এই যে ভেন্যুটি রয়েছে সেখানে আসলে সেই পরিমাণ কর্মী নেই, যেহেতু অফিসিয়াল সময় রয়েছে দুপুর 3টা। সেই জায়গা থেকে আমরা দেখছি যে
কিছু কিছু কর্মীরা হাসছেন, কিন্তু ধারণা করা যায় যে 3টার পর থেকে আসলে এই সংখ্যাটি আরও বাড়বে। আপনারা জানেন যে দীর্ঘ বহু বছর আগে আসলে এই আজকে যে দিবস, সেই দিবসের যে ইতিহাস সেটা যদি আমরা একটু বলতে চাই, সেটি হচ্ছে এরকম যে একটা সময় ছিল যে শ্রমিকদেরকে আসলে 12 থেকে 16 ঘন্টা খাটতে হতো এবং যে পরিমাণ মজুরি তারা পেতেন সেটি জীবন ধারণের জন্য খুবই অপ্রতুল। এবং সেই জায়গা থেকে আসলে 1817 সালে একটি শ্রমিক বান্ধব উদ্যোক্তা রবার্ট ওয়েন তিনি এক ধরনের আইডিয়া দেন, অর্থাৎ এক ধরনের তিনি যে 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা মনোরঞ্জন, এই যে উদ্যোক্তার সেই জায়গা থেকে সেটি শ্রমিকদের মধ্যে আসলে ছড়িয়ে পড়ে এবং তারই অংশ হিসেবে 1800 সালের মাঝামাঝি সময়ে ফ্রেডরিক এঙ্গেলস এবং মার্কসের যে ম্যানিফেস্টো, কার্ল মার্কসের সেই ম্যানিফেস্টোতে আসলে শ্রমিকদেরকে বলা হয় তারা সভ্যতা চালিকা শক্তি। এবং সেই জায়গা থেকে আসলে ধীরে ধীরে এটি 1860-এর দশকে 80-র দশকে সেটি আসলে আন্দোলনটি দানা বাঁধে এবং সেই জায়গা থেকে আসলে এই 1 মে যে আন্তর্জাতিক শ্রমিক দিবস সেটি কিন্তু পালিত হচ্ছে এবং 1904 সাল থেকে এটি আসলে সারা বিশ্বের বহুগুলো দেশে কিন্তু এটি আসলে পালিত হয়ে আসছে। তো সব মিলিয়ে বলা চলে যে এই যে আয়োজনটি সেটি আসলে সম্পন্ন রয়েছে। এখন 3টার দিকে এটি শুরু হওয়ার কথা। শুধুমাত্র আওয়ামী লীগ নয়, বিএনপি কিন্তু আজকের এই দিবসটি পালন করছে। দেশে চিনিকল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগে বাজার দখল করে নিয়েছে ভারতীয় চোরাই চিনি। বর্তমানে পাইকারি পর্যায়ে দেশি চিনির দর প্রতি কেজি 126 টাকা নির্ধারিত থাকলেও মাত্র 94 টাকাতেই মিলছে ভারতীয় চিনি। চোরাই পথে আসা ভারতীয় চিনিতে বাজার সয়লাভ হয়ে পড়ায় মজুত করা চিনি নিয়ে বিপাকে মিল মালিকরা। সিলেটের ইকরামুল কবিরকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে কমলদের রিপোর্ট। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় চিনির চালান বাংলাদেশে আনা বর্তমানে অনেকটা ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে শিথিলতার সুযোগে ভারতীয় চিনিতে সয়লাভ বাংলাদেশের বাজার। আবার দেশের গুদামগুলোতে এনে এসব ভারতীয় চিনির বস্তা বদল করে বাংলাদেশি রূপ দেওয়া হয়। প্রতিষ্ঠিত শিল্প গ্রুপগুলোর বস্তাতে ভরে বিক্রি হচ্ছে ভারতীয় চিনি। মিল মালিকদের কারসাজির মুখে রোজার আগে প্রতি মণ চিনি 5000 টাকা অতিক্রম করে যায়। গত 1 বছরের বেশি সময় ধরে চিনির বাজার ছিল ঊর্ধ্বমুখী। প্রতি সপ্তাহে বাড়ানো হয়েছে চিনির দাম, আর এখন তা 4650 টাকা হিসেবে প্রতি কেজির দাম 126 টাকায় নেমে এসেছে। ইন্ডিয়ান চিনিগুলো ওখানে ঢুকাই, এখানে বিভিন্ন ব্র্যান্ডের চিনিগুলো বলে নামগুলো ব্যস্ত আছে, কোনো ডকুমেন্ট নাই, কিছু নাই, বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ধরা পড়তেছে, কিন্তু এখানে 1% ধরা পড়তেছে না। যেভাবে চোরাচালানে ইন্ডিয়ান চিনি বাংলাদেশে ঢুকতেছে, তাতে আমরা বৈধ যারা ব্যবসা করি তারা কিন্তু ব্যবসা করতে পারতেছি না। চট্টগ্রামে চলতি মাসে পুলিশ এবং র্যাবের পৃথক 2টি অভিযানে অন্তত 1000 মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে ভারতীয় চিনি পাচারের চাঞ্চল্যকর তথ্য। কিছু অসাধু ব্যবসায়ী এই চিনিগুলো অবৈধ পন্থায় বাংলাদেশে ভারতের সীমান্ত দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে তারা এটি মজুত করে এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে 8 থেকে 10,000 কোটি টাকা বছরে রাজস্ব হারাচ্ছে। ভারত থেকে অবৈধ চিনি ব্যবসা বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশের চিনির বাজার অস্থির হয়ে যাবে। আমরা 500 টাকা কেজি দিয়েও হয়তো চিনি পাবো না। বিদেশ থেকে চিনি আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে অন্তত 42 টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। চলতি বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 815 কোটি টাকা মূল্যের 1,08,000 মেট্রিক টন চিনি আমদানির বিপরীতে শুল্ক আদায় হয়েছে 425 কোটি টাকা। সরকারের জন্য এবং আমাদের রাজস্ব বিভাগের জন্য সবার জন্য সেটা অ্যালার্মিং, কারণ হচ্ছে যে এতে করে বৈধ পথে আমদানি কমে যাবে। বাংলাদেশে বছরে প্রায় 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। দেশের প্রতিষ্ঠিত 6 থেকে 8টি প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামাল পরিশোধন করে চিনি বাজারজাত করছে, আর এই সুযোগে চিনির বাজার পুরোপুরি জিম্মি ছিল মিল মালিকদের কাছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পণ্যমূল্য নিয়ন্ত্রণ ক্রেতার কাছে সেই পণ্য সময় মতো পৌঁছে দিতে এবার বিশেষায়িত নীতি বাস্তবায়নে নেমেছে সরকার। অর্থাৎ আমদানি অথবা রপ্তানি দুই ক্ষেত্রেই উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সবাই থাকবেন একটি অভিন্ন নীতির আওতায়। শৃঙ্খলা ও গতি আনতে ব্যবহার হবে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি। জাতীয় লজিস্টিক্স নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদনের পর সেটি মন্ত্রণালয়গুলোকে এখন অবহিত করার পথে এগোচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। দেবাশিস রায়ের রিপোর্ট।
দেশে ব্যবসা বাণিজ্যের প্রসারে আগের চেয়ে গতিশীল হয়েছে বিনিয়োগ পরিস্থিতি, বাড়ছে আমদানি রফতানি। তবে মাঠ থেকে শুরু করে কারখানা হয়ে ভোক্তা কিংবা আমদানির পর জাহাজ থেকে শুরু করে খুচরা দোকান পর্যন্ত এক একটি পণ্য পৌঁছাতে নেই প্রয়োজনীয় লজিস্টিক্স সুবিধা। বিশ্ব বাণিজ্যের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন দেশের রপ্তানিকারকরা, অনেক ক্ষেত্রে প্রভাব পড়ে পণ্য মূল্যেও। চট্টগ্রাম বন্দরের আমদানি কন্টেইনারে 11 দিন আর রপ্তানির কন্টেইনারের জন্য 4 দিনের অপেক্ষা এবং পণ্যের কাস্টমসে নানা জটিলতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো অর্থনীতি। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের যৌক্তিক মূল্য এবং নির্দিষ্ট সময়ে সেবা নিশ্চিতে এবার ঢেলে সাজানো হচ্ছে পুরো প্রক্রিয়াটিকে, যেখানে পণ্য আমদানি রপ্তানি বা স্থানীয় পর্যায়ে উৎপাদনের পর বাজার হয়ে ভোক্তা পর্যন্ত যেতে পুরো সাপ্লাই চেইনটির আধুনিকায়ন হচ্ছে একটি নীতিমালার আওতায়। চলতি মাসেই জাতীয় লজিস্টিক্স নীতিমালা 2024 মন্ত্রিসভায় অনুমোদনের পর বিষয়টিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে বুঝিয়ে দিতে চায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এমন না যে বাংলাদেশে আগে লজিস্টিক ছিল না। মুখ্য সচিব জানাচ্ছেন 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর বৈদেশিক কিছু সুবিধা সংকুচিত হবার পাশাপাশি বৃহৎ আকারের এই বাজার সামলাতে লজিস্টিক্স নীতিমালা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। যে মূল্য পণ্যটা বিদেশ থেকে আমদানি করা হয়, পোর্ট থেকে বের হয়ে একেবারে প্রান্তিক অঞ্চলে সাধারণ মানুষের কাছে যায়, দেখা যায় যে পণ্য মূল্য অনেক বেড়ে যায়। তো এটি তো হওয়া উচিত না, তার একটা সীমা থাকবে। এখন পুরো লজিস্টিক্স ব্যবস্থায় যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোকে একটা আর্কিটেকচারের মধ্যে নিয়ে আসা সম্ভব হলো। জানা যাচ্ছে ব্যবসা সহজীকরণে কাস্টমস প্রক্রিয়া আরও ঝামেলাহীন করবে নতুন নীতিমালা। এমনকি পণ্য ঠিক কোন পর্যায়ে রয়েছে তা জানতে ট্র্যাকিং এবং ট্রেসিংয়ের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের পরিকল্পনা সরকারের। বড় একটা বিষয় আমাদের কাস্টমস বা কর নীতি, বা কাস্টমস প্রসেস, বর্ডার ম্যানেজমেন্ট একটা বড় বিষয়। এই জায়গাগুলোতে আমরা কাজ করতে যাই যে এটা কত বেশি অটোমেশন করা যায়, কোথায় পণ্য যাচ্ছে, কোন পথে যাচ্ছে, সেটি যেন আমরা একটা আইটি সলিউশনে আমরা একটা জায়গায় বসে দেখতে পারি যে আমার পণ্য এখন ট্রাকটি কোন জায়গায় আছে। আসলে এই লজিস্টিক্স বাংলাদেশের জন্য একটা গেম চেঞ্জার হবে। দেশের সব অর্থনৈতিক অঞ্চল যেমন মূল মহাসড়কে সংযুক্ত হবে, তেমনি স্থাপন করা হবে বিশেষায়িত পণ্যের জন্য কোল্ড চেইন পরিবহন ব্যবস্থা। আগামী 2 মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও নীতি নির্ধারকদের ডেকে জাতীয় লজিস্টিক্স নীতি অবহিত করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। নীতি প্রণেতাদের আশা এটির বাস্তবায়ন অগ্রগতির নতুন সোপান হতে চলেছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদীতে নেমেছেন জেলেরা। দীর্ঘদিন কর্মহীন থাকার পর আবারও মাছ ধরতে পেরে খুশি তারা। প্রথম দিন পর্যাপ্ত ইলিশের দেখা না পেলেও পরবর্তীতে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশের আশায় আছেন জেলেরা। 2 মাসের অলস সময় কাটানোর পর কর্মচঞ্চলতা ফিরেছে নদীতে, আর তাই জাল নৌকা নিয়ে মাছ ধরার উৎসবে মেতেছেন জেলেরা। চষে বেড়াচ্ছেন নদী ও মোহনার বিভিন্ন পয়েন্ট সহ অভয়াশ্রমগুলো। মধ্যরাত থেকে মাছ সংগ্রহের পর বুধবার সকালে জাল নৌকা নিয়ে একে একে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে আসতে দেখা যায় অনেক ট্রলারকে। প্রথম প্রহরে জেলেরা নদীতে পর্যাপ্ত ইলিশ না পেলেও অন্যান্য ছোট মাছ ধরতে পেরেছেন তারা। তবে পরবর্তীতে আরও মাছের দেখা পাবেন বলে জানান জেলেরা। নামছি আশা পুরো আনন্দিত আছি, মাছ পাই বা না পাই উপরে আল্লাহ ভালো জানে, তবে এমন আশা আছে ইনশাল্লাহ আমরা চলতে পারবো। 2 মাস খুব কষ্টে চলছি, অনাঙ্গ অভিযান শেষ, আজকে আমরা আনন্দে আছি। অভিযান এবার তো সুস্থ হয়েছে, ভালো কঠিন অভিযান পালন করছে সরকার, আমরা ওটার লিগে যাত্রা অভিযান লিগে খুশি আছি। চলমান এ তাপপ্রবাহের কারণে অনেকে নদীতে নামতে কিছুটা দেরি করেছে। নদীতে নামার জন্য ঘাটে ঘাটে প্রস্তুতি নিতেও দেখা গেছে অনেককে। আল্লাহ নামলে নদীতে যাম, যদি মাছ পোনা পাই মোটামুটি যাই তো ভালোই, আর যদি মাছ পোনা না পাই তাই তো আমাকে চলতে পুরো বাজার বুঝলে পুরো কষ্ট হয়ে যায়। ইলিশের উৎপাদন বাড়াতে গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত উপকূলীয় নদী ও ইলিশের অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছিল মৎস্য বিভাগ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। যানবাহনে প্রেস, জরুরি সেবা সহ বিভিন্ন ভুয়া স্টিকার লাগিয়ে রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য যানবাহন।
ওয়ারি ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে ডাম্পিং করেছে কয়েকটি গাড়ি। আটক করা হয়েছে একজনকে। মোটরসাইকেলে সাঁটানো প্রেস লেখা, সঙ্গে আছে আরও একটি সংস্থার স্টিকার, অথচ এগুলোর কোনোটির সাথে সংশ্লিষ্টতা নেই চালকের। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা প্রশ্ন করলে দেয়া হয় খোঁড়া অজুহাত। আপনি তো জব করেন না সেনাবাহিনীতে? না, আমি জব করতেছি। আপনি সাংবাদিকও না? না। এদিকে সেনা কল্যাণ সংস্থায় তেল সরবরাহ করেন দাবি করে এই চালক দিব্যি সংস্থার স্টিকার ব্যবহার করছেন দেদারসে, দাপিয়ে বেড়াচ্ছেন রাজপথ। বুধবার রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বিভিন্ন সংস্থার নামে ভুয়া স্টিকার ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চালায় ওয়ারির ট্রাফিক বিভাগ। এ সময় দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নামে অবৈধভাবে স্টিকার ব্যবহার করছেন অনেকে। প্রায় অর্ধশত যানবাহন সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়। আটক করা হয় একজনকে। আপনি মানবতার কণ্ঠ যে গাড়িটার স্টিকারটা ইউজ করছেন, ওটার জন্য আপনি এন্টাইটেল না। এটা মানবতার কণ্ঠ ইউজ করছে, আমি ইউজ করছি না। আজকে ডে অফ বলে আমি আমার গাড়িটা নিয়ে বেরোচ্ছি। পুলিশ বলছে সড়ক মহাসড়ক বিভিন্নভাবে এমন স্টিকার ব্যবহারকারীরা বিভ্রান্ত করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে। সরকারি আধা সরকারি সংস্থার স্টিকার ব্যবহার করে অনেকের অপরাধ প্রবণতার সুযোগ থাকে। পাশাপাশি তারা আমাদের ট্রাফিক বিভাগকে এমন একটা ইমপ্রেশন দিতে চায় যেন তারা স্টিকার ব্যবহার করলে তাদেরকে আমরা না ধরি। যাদের কাগজপত্র নেই তাদেরকে আমরা ডাম্পিং করছি, আটক করছি, এবং যাদের কাগজপত্রের ঘাটতি আছে সংশ্লিষ্ট ক্ষেত্রে আমরা তাদের মামলা করছি। অনুমোদনহীন স্টিকার ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। যে কোনো সুউচ্চ ভবন বেয়ে অনায়াসে উঠে যাওয়ার অভিজ্ঞতা আছে তাদের। 6 থেকে 8 ইঞ্চি ফাঁকা জায়গা পেলে প্রবেশ করতে পারেন বাসার ভেতরে। রাজধানীর ডেমরা ও গ্যান্ডারিয়ায় আলাদা দুটি চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে আজব 2 চোরের সন্ধান পেয়েছে পুলিশ। এদের মধ্যে চুরি করা টাকায় একজন গিয়েছিলেন পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে, আরেকজন কিনেছেন বাসার জন্য ফ্রিজ, টিভি। আর পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করতে বাসায় বসিয়েছেন উন্নত মানের সিসি ক্যামেরা। বুলবুল রেজার রিপোর্ট। রাজধানীর ডেমরার মাথুয়াল এলাকার 9 তলায় ভবনটির 7ম তলার একটি ফ্ল্যাটের বাসিন্দা গোলাম রাব্বানি 23 এপ্রিল গ্রামের বাড়ি থেকে ফিরে দেখতে পান আলমারি ভাঙা, ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো। চুরি হয়ে গেছে নগদ টাকা, কয়েকটি দেশের মুদ্রা, স্বর্ণালংকার সহ 30 থেকে 35 লাখ টাকার মূল্যবান সামগ্রী। তবে অবাক করা বিষয়, ঘরের দরজা জানালা সবই আছে অক্ষত। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ নিশ্চিত হয় চোর ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছিল রান্নাঘরের ভেন্টিলেটর দিয়ে। 11x8 ইঞ্চি এই ভেন্টিলেটর দিয়েই প্রবেশ করেছিল চোর। চুরি শেষে বের হয়েছিল একই জায়গা দিয়ে। অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির সেই চোর ভবনটির সিসি ক্যামেরার ফুটেজ থেকে নিজেকে আড়াল করতে ব্যবহার করেছিল ভিন্ন রাস্তা। দুটি ভবনের মাঝখানের এই ফাঁকা জায়গা দিয়ে সে উঠে যায় 6 তলা পর্যন্ত। আর এসব তথ্য বেরিয়ে এসছে চুরির ঘটনায় জড়িত একমাত্র সেই চোরকে গ্রেফতারের পর। সে তার মামার সাথে শেয়ার করতেছিল যে আল্লাহ মুখ ফিরিয়ে তাকিয়েছেন, এক কাজ দিয়েই অনেক দিন চলা যাবে। সে ইতিপূর্বে আরও 5 থেকে 6টি চুরির মামলার আসামি। সাইজ অত্যন্ত শর্ট এবং সে 6 থেকে 11 ইঞ্চি জায়গা হলেই সে ঢুকে যেতে পারে। টি-20 সিরিজ সামনে রেখে চট্টগ্রামের প্রস্তুতি সারলেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। কিছুক্ষণ আগে অনুশীলন নেমেছে বাংলাদেশ দল। 5 ম্যাচ টি-20 সিরিজটি শুরু হবে 3 মে আর শেষ হবে 12 মে। প্রথম 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে আর শেষ 2টি ম্যাচ হবে মিরপুরে। সকাল 10টা থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে সফররতরা। সিকান্দার রাজার নেতৃত্বে সুদিন ফেরানোর আশা জিম্বাবুয়ানদের। সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে আছেন ক্রিকেটাররা। অন্যদিকে এই সিরিজ দিয়ে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-20 সিরিজ হারলেও এবার প্রিয় প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামীকাল দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অবশেষে আবহাওয়া অফিসের সুখবর, কাল থেকে স্থায়ী হবে 4-5 দিন। গ্রামগঞ্জের লোডশেডিংয়ে দিশেহারা মানুষ, কলকারখানায় উৎপাদন ব্যাহত। ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে ছাড় দেয়া হবে না, মহান মে দিবসে প্রধানমন্ত্রী। মালিকদের বিলাসিতা কমানোর আহ্বান।
এবং ভারতীয় চোরাই চিনিতে সয়লাব বাজার, মাত্র 94 টাকায় মিলছে 1 কেজি। মিল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ নিচ্ছে চোরা কারবারিরা, মজুদ পণ্য নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা। এই ছিল দুপুরের সময়, এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।